কার ভরসায় এ কথা যায় বাতাসে মিশে যায়, সে আসে না থাকে না শত কারণে, দরজায় দাঁড়িয়ে থাকা দায় না গেল না আর আশা রাখা গেল, এ ব্যথা যায় আধারে সে মিলায়, সে জানে না মানে না কোনো কারণে, জানালায় দাঁড়িয়ে থাকা দায়। যদি বিরহ থাকে আমিও থাকি, কে বলো শেষ হবে আগে, কেন যে এত ভালোবাসা মরে যায়, শুধু সময় মনে রাখে এত শূন্যতা, মনে রাখি যে আমি দেখে না কেউ তো বলে সবই পাগলামি, কাটে না জানিনি বিরহ যেন কেটে যায়, থামে না বর্ষা তোমার ডাকি যে আমি যখন আসছিলাম তখন এই গানটা শুনতে শুনতে আসছিলাম, যেহেতু একটা কাজ করব আগেও শুনেছি, অসম্ভব ভালো লেগেছে, এখন সেই ভালো লাগাটা আরো বেড়ে গেল, মানে যা শুনছিলাম সেখানে এখানে এসে আমি তাই শুনেছি। দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অঙ্কন এবং শুভেন্দু, কেমন আছেন আপনারা দুজন? ভালো আছি। আচ্ছা অঙ্কন, আপনার কি অবস্থা, কেমন আছেন? ভালোই আছেন, চলছে। অনেক আড্ডা হবে আজকে। দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান আমার সঙ্গে, দেখতেই পাচ্ছেন যে গানটা আসলে গত 5-6 দিন সবার মনে মনে ঘুরছে, সেই গানটা নিয়ে আজকে আড্ডা হবে। আমার সঙ্গে আছেন অঙ্কন কুমার এবং আমার সঙ্গে আছেন শুভেন্দু দাস শুভ, তাদের সঙ্গে আড্ডা দেবো। এই গানটা নিয়েও তো কথা হবে, আর একটু অন্য গানও শোনার চেষ্টা করবো, ভালো লাগবে আশা করি। অঙ্কন, আপনাকে দিয়ে শুরু করি। অনেকদিন যাবতই গান গাইছেন, কিন্তু কোক স্টুডিওর সঙ্গে নতুন যাত্রা, গানটা দিয়ে শুরু করতে চাই। গানটার পরে রিয়াকশন কেমন পাচ্ছে, নিজের কাছে কেমন লাগছে? গানটার রিয়াকশন অনেক ভালো, লাইক সবাই বলছে যে ভালো হচ্ছে, আরো এরকম গান করা উচিত বাংলাদেশে। I feel really good. অবশ্যই অনেকদিন পরে কিন্তু একটা মৌলিক গান এসেছে কোক স্টুডিও বাংলা থেকে। আপনার একটা প্রশ্ন করে ফেলি, তারপরে ভাইয়ের কাছে যাব। এই যে বলছে যে অনেকদিন পর অনেকটা একটা গান এসেছে, কিন্তু আপনাকে তো আমরা সচরাচর খুব একটা দেখতে পাই না, আপনি কোথায় থাকেন? মানুষ তো আপনাকে খোঁজে। আমি আসলে ফুটবল খেলতে থাকি, গেমস খেলতে থাকি বন্ধুদের সাথে, ছবি টবি আঁকতে থাকি, এভাবেই থাকি আসলে। আর গান মানে অনেকদিন পর আসার ব্যাপারটা হচ্ছে, গান আসলে গানের সাউন্ডের যে ব্যাপারটা, সাউন্ড করতে আসলে অনেক সময় লাগে। মানে একটা ভালো সাউন্ডকে আপনি যেভাবে চান, মানে এই সাউন্ডটা এইভাবে হয়তো শুনলে অনেক ভালো হবে, এই যে প্ল্যানিংটা করার পরে ওটা এক্সিকিউশন করতে কিন্তু অনেকটা সময় ইঞ্জিনিয়ারদের চলে যায়। সো আমি আবার আমার গান বানানোর ক্ষেত্রে আমি অলওয়েজ আসলে ইঞ্জিনিয়ারিং, সাউন্ড কোয়ালিটি এগুলো আসলে অনেক পছন্দ করি, মানে এগুলো টেক কেয়ার করতে, ঠিকঠাকভাবে চেক করে রাখতে চাই, এরা যেন অনেক সুন্দর লাগে, বা এইটা আমি যেরকমভাবে চাচ্ছিলাম ওইভাবে যেন যায়। সো এই জন্য আসলে একটু দেরি হয়ে যায় সাউন্ডটা তৈরি করতে আমার গানের। পাশাপাশি খেলাধুলা চলতে থাকে, তাই তো? ঠিক আছে শুভেন্দু ভাই, আপনার কাছে চলে আসি। এই গানটা আসলে সবকিছুর পেছন থেকে যে যদি বলি যে একজন মূল কারিগর, মূল কাঠি কিন্তু আপনার হাতেই ছিল। সো গানটা শুরুর সময়ে যে একটা আপনার নিজের যে চাওয়াটা ছিল, আর এখন যখন গানটা বের হয়েছে, আমি প্রথম প্রশ্ন করবো এটাই যে আপনার কাছে কি মনে হয় যে আশা প্রাপ্তি কতটুকু হয়েছে? প্রাপ্তি আশার থেকে একটু বেশি। আচ্ছা, আশা প্রথম কথা থাকে না, গান যখন করি তখন আসলে গান কেন্দ্রিক চিন্তা থাকে আমাদের, আর কোনো চিন্তাই আসলে থাকে না। ওই মোমেন্টে যখন গানটা আসলে বানানো ছিল তখন কিন্তু মানে আই থিঙ্ক সবাই, মানে প্রোডাকশনসের সবাই একটা গুনগুন শুনেছে, there was no lyrics or anything. আমি আর ও র্যান্ডম দুজনে বসে যে গান বানাতে হবে, দুইজনে জ্যাম করেছি, দুইজনে গুনগুন রেকর্ড করেছি, সেটাই সবাই শুনেছে। এবং তারপর আমি তো ওয়েট করছিলাম অনেকদিন, কারণ ওরও একটা মুডের ব্যাপার আছে, ও যে লিখবে অ্যাজ এ সংরাইটার, ওর ওই ফিলিংটা আসছে, ও জানে কখন আসছে, এই গল্পটা ও ভালো বলতে পারবে। কিন্তু ও যখন লিখলো, মানে দ্য ওয়ে হি রাইটস এবং যে ধরনের শব্দ চয়ন ওর গানের ক্ষেত্রে, সেটা আসলে এই প্রজন্মে একটু কম দেখা যায়, মানে এই ধরনের শব্দ চয়ন এই গানটার ক্ষেত্রে। সো গানটা আমার খুবই পার্সোনাল একটা জায়গা থেকে আমারও খুব পছন্দের একটা গান। আর টোটাল মিউজিক প্রোডাকশন, মিউজিক ডিজাইন, ওইখানেও আসলে আমার পার্সোনাল একটা ফিলিং আছে, মানে আমার একটা ইমোশন জড়িয়ে আছে, আমার অনুভূতি আছে, সো সেটারও একটা রিফ্লেকশন গানে হয়তো পাওয়া যাবে। সো ওইটা আসলে দুজনেরই, আমাদের দুজনেরই ওই বেসিক ইমোশনের জায়গাটা গানে ওটা ফুটে উঠেছে, আর মানুষ ওটাতে কানেক্ট করছে, এটা দেখে তো আসলে মানে ভালো লাগার তো শেষ নাই। অবশ্যই, কিন্তু আমি যদি মেকিং নিয়ে একটু কথা বলতে চাই, ধরুন মেকিংটা একটু ভিন্ন রকম ছিল, আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট দেখেছি, একটা অন্য ধরনের আবেশ তৈরি করার চেষ্টা, এই প্ল্যানটা কেন বা কিভাবে কি কারণে এটার সঙ্গে এই জিনিসটাকে আপনারা মিক্স করেছেন, কি মনে হয়? এটা তো বেসিক্যালি মানে ওই ভিজুয়ালের জায়গাটা তো আসলে আমাদের ক্রাইটেরিয়া না, মানে আমিও তো অঙ্কন, আমাদের তো জায়গাটা আসলে গানের,
সো ওই জায়গাটা তো অবশ্যই ভিডিও প্রোডাকশন ওয়াজ মাইন্ড ব্লোয়িং, মানে আদনান ভাই এন্ড দ্য হোল টিম এত সুন্দর প্রোডাকশন, মানে রানার প্রোডাকশনস, ইটস জাস্ট देयर অডিও প্রোডাকশন, ভিডিও প্রোডাকশন। আমাদের এই গানটার ক্ষেত্রে লাইক আমরা লাকিলি আই গেস আই ডোন্ট নো উই হ্যাড দ্য এ টিম, মানে আই হ্যাড দ্য এ টিম। লাইক অডিও প্রোডাকশনে সব ভালো ভালো মানুষজন, লেজেন্ডারি মানুষজন, গুরুজির সাথে, এন্ড ভিডিও প্রোডাকশনে আদনান ভাই, আরিন আপু, সবাই মানে পুরো রানার প্রোডাকশন ভাই, পুরো প্রোডাকশনের সবাই এত মানে মাইন্ডফুল আর সবাই এত ভালোভাবে কাজ করছে। অ্যামেজিং ম্যান। মানে গানের শুরু থেকেই মানে তারা যেভাবে আসলে গানটাকে তারা পার্সোনালি ধারণ করেছে, সেটারই একটা আসলে চিত্রায়ন আপনারা সবাই দেখেছেন। কারণ তাদের কাছেও, আমার কাছে মনে হয় তাদের কাছেও এতটা পার্সোনাল ছিল গানটা, তখন থেকেই তারা এটা নিয়ে ওয়ার্কআউট করা শুরু করেছে, মানে এবং তারা মানে আগের থেকেই সবকিছু মানে আমাদের শুটিং এ যাওয়ার আগ থেকেই এভরিথিং ওয়াজ সর্টেড। অঙ্কনের কাছে প্রশ্নটা আসতে মানে এই বিষয়টা অঙ্কনই ভালো বলতে পারবে, সেটা হচ্ছে যে কোক স্টুডিওতে এখন আসলে এটা নিয়ে প্রশ্ন করার কিছুই নেই, সবাই চায় আমি আমার গানটা দেখে কোক স্টুডিওতে যেত বা আমি গান গাওয়ার সুযোগ পেতাম। অঙ্কনের সুযোগটা সৃষ্টি হলো কিভাবে, সেই গল্পটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতো। এটা হচ্ছে মানে একদিন এরকম র্যান্ডম আমি হয়তো কোথাও যাচ্ছিলাম বা কিছু, তখন আই গেস অর্ণবদার সাথে আমার কথা হয়। অর্ণবদা আমাকে আর প্রাগতাকে কন্ট্যাক্ট করে ফর দ্য লিরিক্স, অ্যান্ড এই যে এই মানে এরকম একটা প্রজেক্ট হতে যাচ্ছে, তো এখানে এরকম একটা থিম আছে যেটা আই গেস দূরত্ব, ডিস্টেন্স নিয়ে হতে পারে। তো আমরা ওইভাবে করে আর কি, আমি আর প্রাগতা ওইভাবে করে প্রিপারেশন নিয়ে যাচ্ছে, এটার উপরে লিখতে হবে, সো কী লেখা যায়, কীভাবে করে ইয়ে করা যায়। তখন আবার আমার শুভেন্দুর সাথেও কথা হচ্ছে কম্পোজিশন এইসবের ব্যাপার সবার নিয়ে। সো আমরা ওইদিকে জ্যাম করতেছি, প্রাগতা ওদিকে লিখছে ক্যানাডাতে বসে, আমি এখানে বসে লিখতেছি। সো সব মিলে আর কি সবাই ওয়াজ ইনটু ইট, সবাই কিছু না কিছু সবাই করতেছে ওদের কাজগুলো, এরকমভাবে যাচ্ছিলো। তো এইভাবেই আসলে ফার্স্ট কন্ট্যাক্ট হয়। তারপরে বাকি যারা কাজ করছে ওনাদের সাথে দেখা টাকা হয়, ওনারা বলেন যে এরকম তাহলে একটা মৌলিক একটা বাংলা গান, তুমি যেহেতু এটা অনেক ভালো পারো, তুমি এটা করো। আমি তো জানি না ভালো পাই কিনা, কিন্তু আমি করা যায়, করতে তো সমস্যা নেই, লেটস ট্রাই। তারপরে এভাবেই আর কি, তারপরে বাকিটা যে গুনগুন করতে করতে এভাবে সব কিছু এভাবে করে হয়ে যায়। আচ্ছা, একটা গান 3 মিনিট 4 মিনিট বা 5 মিনিটের গান, কিন্তু পেছনে অনেক শ্রম, অনেক দিনের সাধনা থাকে আর কি, গান লেখা, সুর করা, মেকিংটা। এই যে একটা গানটা এখন বের হলো, মানুষ শুনছে, ভালো লাগছে, এই গানটা আসলে কতদিন লেগেছে, সে একটা যদি আন্দাজ আমরা মানুষকে দিতে পারতাম কেমন হতো? আন্দাজ যদি বলতে চাই, স্পেসিফিক বলতে পারবো না, বাট অলমোস্ট 1 year 9 months। 1 বছর বা 9 মাস। 1 বছর 9 মাস মানে হচ্ছে প্রায় তো 2 বছর। হ্যাঁ, মানে সাপোজ মানে গান রিলিজের কিছুদিন আগেই কিন্তু আসলে 10 দিন আগেও আই ওয়াজ ওয়ার্কিং অন দ্য মিক্স, দ্য ফাইনাল মিক্স অ্যান্ড মাস্টার উইথ বুনো ভাই, মানে লেজেন্ডারি সাউন্ড ইঞ্জিনিয়ার আমাদের দেশের। সো সেটা তো কিছুদিন আগেই, সো সেপ্টেম্বর, সো গত বছর জানুয়ারি থেকে আসলে কাজ শুরু হয়েছে অলমোস্ট। আচ্ছা, মানে হচ্ছে এই যে গানটা হয়তো শুনতে মনে হচ্ছে হঠাৎ আমরা শুনে ফেললাম, কিন্তু আসলে এটার পেছনে অনেক কষ্ট, অনেক শ্রম। এই জন্য ও বললো না ওই যে সাউন্ডের ব্যাপার, কেন সবকিছু রেডি করতে, হ্যাঁ সবকিছু টাইম লাগে কেন আর কি, আসলে ওই জন্যই টাইম লেগে যায় হয়তো অনেক সময়। ঠিক আছে অঙ্কন, আপনার কাছে এখন বলতে চাই যে অঙ্কনের গান তো আমরা আগেও শুনেছি, উপগানটা নিয়ে আমি স্পেশাল ভাবে একটা আড্ডা দেবো, তার আগে বলতে চাই যে অঙ্কনের গানের সঙ্গে যুক্ত মানে হওয়াটা কিভাবে, কবে থেকে? আমি ছোটবেলা থেকেই আসলে গান টান করি। আমাদের ফ্যামিলি যারা আগের জেনারেশন ছিলেন ওনারাও মিউজিক বানাতে পারতো, ছবি আঁকতে পারতো, কিন্তু আমি আসলে ওনাদের সাথে দেখা হয়নি, সো ওই দিক থেকে আসলে খুব একটা লাকি না। কিন্তু আমাকে লাইক জানি না, আমার বন্ধুদের, তারপরে আত্মীয় স্বজন, ওনাদের যারা আগের জেনারেশন আছে ওরা আমাকে অনেক আদর করে। তো ওনাদের পছন্দের যে মিউজিক ওগুলো আমি অলওয়েজ অনেক ট্রাই করতাম এভাবে করে মিউজিক করার জন্য, যেহেতু আমি ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ডের। সো পিওর ক্লাসিক্যাল একটা ইনফ্লুয়েন্স ছিল ছোটবেলা থেকে, সো ওইভাবেই আমি আসলে সেভাবে হচ্ছে গানের জগতে আসা, তাই তো? এখন আপনাকে একটু অফ রেখে শুভেন্দু ভাইয়ের কাছে যাচ্ছি, আপনার একটু গান শুনতে চাই। আমার গান? হ্যাঁ, আপনার একটু গান শুনবো, আমি একটু গান শুনতে চাই, আপনি খুব ভালো বাজান। আমার ফেভারিট গানটা বৃষ্টি। আবার বৃষ্টি? আমি কিন্তু হ্যাঁ আপনার কণ্ঠে এখন একটু গান শুনতে চাই, আপনি খুব ভালো বাজান আমরা জানি। বৃষ্টি শুনি মরুছো না রে ধনি, আকাশটা অভিমানী তাই, বৃষ্টি বৃষ্টি শব্দ পাই, একটু বৃষ্টি হতে চাই, মনে মনে দেখি কারে আমি কি বৃষ্টি ঝরে, বর্ষা বাতাস জোরে মিশেছে বর্ষা মাটি তাই, বৃষ্টি বৃষ্টি গন্ধ পাই, একটু বৃষ্টি হতে চাই।
অল্প একটু শুনেছেন, কিন্তু আমরা আসলে সবাই হ্যাপি যারা শুনেছে, তারা আই থিঙ্ক এতটুকুতে মন ভরে গেছে। গানের নামকরণ একটা ব্যাপার ছিল, লং ডিস্টেন্স লাভ, তাই তো? নামকরণের আইডিয়াটা কার মাথায় এলো, বা এই নামটাকে কেন সিলেক্ট করা হয়েছে, কি মনে হয় অঙ্কন? তুই বল। আসলে ওইভাবে আমরা কোনো নামের জন্য আসলে প্রস্তুত ছিলাম না, কারণ আমরা আসলে গানটাতে এত বেশি ফোকাস, সবাই কাজ করতেছিল যে এটা কিভাবে কি করতে হয়, মানে এগুলো নিয়ে সবাই অনেক ব্যস্ত ছিল। তো নামটার দিকে আসলে আমাদের ওইভাবে খেয়াল করা হয়নি। নামটা নিয়ে একদম শেষের দিকে হয়তো মানে যেটা আমাদের ফাইলের নাম ছিল ওইটাই আসলে রাইট, ইটস দ্য প্রজেক্ট নেম অ্যাকচুয়ালি। এটা প্রজেক্ট ফাইলে নেমটাই হচ্ছে টাইটেল হয়ে গেছে। প্রজেক্ট ফাইলে যে নেমটা ছিল ওইটাই আমরা টাইটেলে ইউজ করতে পারি। আচ্ছা, তো যাই হোক, এখন গান বের হয়ে গেছে, আমি কমেন্টস দেখেছি ইউটিউবে, হয়তো আপনারাও দেখা হচ্ছে, বা আপনি তো অবশ্যই আপনারা সরাসরি রিঅ্যাকশন পাচ্ছেন, আপনার কাছেও রিঅ্যাকশন গুলো সম্পর্কে কিছু জানতে চাই, যে অ্যাজ এই গানটার শিল্পী হিসেবে সবকিছু মিলে রিঅ্যাকশন কার কাছ থেকে কেমন পেয়েছেন, বা সারপ্রাইজিং কিছু ছিল কিনা? সবাই অনেক ভালো বলছে, সবাই নাকি একটা লুপের মতো করে শুনতেছে। আগে নাকি উপরবেলায় এরকম একটা জিনিস হয়েছে, ওরা বলছে যে মানে এটা শেষ হওয়ার পরে আবার শুরু করতে মন চায়, এরকম একটা ব্যাপার। আর যেটা খেয়াল করলাম যে বয়স টয়স নেই, ছোট বড় অনেক আগের জেনারেশন যারা ছিলেন ওনারাও সবাই অনেক প্রেস করছেন, বলছেন যে এরকম গান বাংলাদেশে বাংলা ভাষায় আরও হওয়া উচিত। এরা আমরা আগে শুনতাম, মানে ওনাদের যুগে ওনারা শুনতেন আর কি, ওনাদের যৌবনকালে। তো তারপরে স্পেশাল যেটা লাগছে সেটা হচ্ছে অনেকে দেখলাম কমেন্ট বক্সে ওনাদের নিজেদের লাভ স্টোরিগুলো শেয়ার করতেছে। এটা আসলে মানে শিল্পী হিসেবে অবভিয়াসলি অনেক বড় একটা পাওয়া, কিন্তু অ্যাজ এ মানে জাস্ট মানুষ হিসেবেও আমার কাছে অনেক ওয়াও। তো সেই যে কমেন্টস বক্সে যে অনেকে যে অনেক গল্প লিখে যাচ্ছে না, সেখান থেকে কি আবার নতুন কোনো গানের সৃষ্টি হবে নাকি? অবশ্যই হতে পারে, কেন হবে না? সবার ব্যাপারে লিখবো, সবাইকে নিয়ে লিখবো। তাহলে হচ্ছে কমেন্টসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে একটু কমেন্টস দিয়ে গল্পগুলো শেয়ার করতে পারেন মানুষ। হ্যাঁ, শুভেন্দু ভাই একটু আগে অঙ্কন বলছিল যে জেনারেশন, মানে বিভিন্ন সব জেনারেশনের মানুষই গানটা শুনছে, পছন্দ করছে। আপনার কাছে কি মনে হয় কি কারণে আসলে গানটাকে সব জেনারেশনের মানুষ হচ্ছে অ্যাকসেপ্ট করে ফেলেছে এতটা? গানের ক্ষেত্রে তো আসলে যেটা হয়, ঠিক অঙ্কের মতো সবসময় খাটে না, হিসাবটা আসলে অঙ্কের মতো না। তো এই ক্ষেত্রে শোনার কারণ যদিও মানে আমি যদি টেকনিক্যালি চিন্তা করি, সো টেকনিক্যালি চিন্তা করলে গানটার মানে নাম শুনে তো প্রথমেই মনে হয় ইটস এ জেনজি সং, লং ডিস্টেন্স লাভ। কিন্তু গানের যদি বলি ওই যেটা বলছিলাম ওর রাইটিংয়ের জায়গাটা ভাষাগত জায়গা থেকে, সো ভাষাগত জায়গায় এবং সুরের জায়গায় প্লাস দ্য হোল অ্যারেঞ্জমেন্ট, সো ওইটার দ্য টোটাল কম্বিনেশন, ওইটার ভিতরে আসলে শুধু এককেন্দ্রিক না যে একটা জেনারেশনকে টার্গেট করে গানটা বানানো হয়েছে, একদমই না। সো ওই জায়গা থেকে গানের মতনই গেছে, সো একটা কম্বিনেশন আছে যে কারণে হয়তো সবাই ভালোবাসছে, মানে বড় থেকে মনে হয় আছে, ভিজুয়াল আছে, তারপরে ওই যেটা বললাম মানে দ্য হোল প্যাকেজ, আই থিঙ্ক দ্য হোল প্যাকেজ। কারণ এই ক্ষেত্রে আমি আমাদের সাথে যারা সম্পৃক্ত, ও যেটা বলছিল যে দ্য এ টিম, সো প্রত্যেকে মানে ভিডিও প্রোডাকশনস, অডিও প্রোডাকশনস, শিল্পীরা, ইচ অ্যান্ড এভরিওয়ান, দ্য মিউজিশিয়ানস, ব্রিলিয়েন্ট, মানে সবাই মিলেই আসলে এটা সম্ভব করতে পেরেছে আই থিঙ্ক। আচ্ছা, এই যে বিষয়টা অনেকে কমেন্টসে লিখেছে, আমি দেখলাম যে বলছিল যে কোকি স্টুডিও বাংলা থেকে মৌলিক গানটা আমরা আরো বেশি আশা করছি, সো মৌলিক গানটা হয়তো আমরা একটু কম পাচ্ছি। এই ব্যাপারে আসলে আপনার কি মতামত, বা আসলে মৌলিক গান কি সামনে আরো আসছে কিনা, বা আরো কেমন পেতে পারি, বা কেন কম আসছে, কি মনে হয়? মৌলিক গান তো কম আসছে বলতে কি না, মানে মৌলিক গানের চেষ্টাটাই তো আমাদের সবসময়, সো মৌলিক গান তো করতে চাই, কিন্তু একই সাথে একটা ট্রেডিশনাল চিন্তাও আছে, মানে আমাদের বাংলা গান, আমাদের বাংলা ঐতিহ্য, সো সেটাকে তুলে ধরার চেষ্টাও তো আগে করা হয়েছে কোক স্টুডিওতে। সো যে জন্য হয়তো অনেক পুরোনো দিনের গান নতুন করে রিঅ্যারেঞ্জ করা, যেমন মানে আমিও আগে পরে নজরুল, মানে প্রথম কোক স্টুডিওতে নজরুল গীতি নিয়ে কাজ করি, সো বুলবুলি যখন অ্যারেঞ্জ করি, সো খুব স্বাভাবিক ব্যাপার, মানে ওনাদের গান শিখেই তো ছোটবেলা থেকে আসলে আমরা বড় হয়েছি, সো ওনাদেরকে ট্রিবিউট দেওয়া সেটাও একটা দায়িত্বের জায়গা থেকেই আসলে এই জন্য পুরোনো দিনের গানগুলো করা ছিল। বাট অবশ্যই টার্গেটের ক্ষেত্রে অবশ্যই আমাদের নতুন গান করতে চাই আমরা। আচ্ছা, তারপর আরো নতুন গান আসবে, মৌলিক গান সহ আর নতুন অনেক গান আসছে। অঙ্কন, আপনার কাছে আবার ফিরে আসি, কি একটু গান শুনে নেবো নাকি একটু আড্ডা দেবো, কোনটা? একটা গান শোনা যাবে নাকি আপনার কাছ থেকে এখন? আপনার পছন্দের গান, আপনার উপরে ভার দিয়ে দিচ্ছি, কোন গানটা শোনাবেন এখন একটু আপনাদের ভক্তদের জন্য? কত করে বলি তোমাকে দেখা দাও না, থেকে যাও না, বলে কই বেলা হয়ে যায়, ফিরে চাও না, কেন চাও না, ধার লেগে হাত যেন কাটে না তোমার, এই ভেবে ভেবে রাত কেটে যায়।
লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে চায় ধার লেগে হাত যেন কাটে না তোমার এই ভেবে ভেবে রাত কেটে যায় লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়। এটা তো মানে এই গানটা নিয়ে তো আসলে আমার কিছু বলার নাই, সবাই জানে এমন, মানে আমার মনে হয় যে বিশেষ করে আমাদের জেনারেশনে এমন কেউ নেই এই গানটা শুনেনি। সেই গানটা নিয়ে একটু গল্প আমি শুনতে চাই, আপনিই বলুন, আমি প্রশ্ন করব না, আপনার কাছ থেকে এই উপগানটার গল্প শুনতে চাই। আসলে আমি তখন করোনার টাইম ছিল, তো সবাই বাসায় লকড, আর আমারও জ্বর ছিল 102 ডিগ্রি। আমি আমার থটস কেউই বাসা থেকে বের হতে পারছে না, এরকম একটা সময় আসলে গানটা লেখা। তো ওই সময় মানে ওই ফিলিংসগুলো, ওই থটসগুলো কোনো একটা ভোরবেলায় আমি আসলে লিখি যে এত কিছু হচ্ছে আশেপাশে, মানে আমার যে থটসগুলো থাকে দেন ওগুলাই ওখানে আর কি সাজানো, অনেকগুলো স্টোরি একসাথে, ওগুলো রিয়েল লাইফ অ্যাসপেক্ট থেকে নেওয়া। মানে জ্বর থেকে যদি ভালো কিছু হয় তাহলে জ্বরই ভালো। তাহলে এখন এরপরে কি জ্বরের মাথায় কি আর কোনো গানটা লেখা হয়েছে এরপরে কখন? আর না, এইটাই ছিল, একটাই লেখাই ছিল। কিন্তু যখন আপনি গানটা লিখেছেন বা আপনি যখন পাবলিশ করেছেন, আপনার কাছে কি কখনো মনে হয়েছিল যে এই গানটা এইভাবে করে ব্লাস্ট হয়ে যাবে? না, আসলে আমি ওভাবে চিন্তা করি। আমি জাস্ট চিন্তা করতাম, মানে আমি অলওয়েজ একটা জিনিসই আসলে চিন্তা করি, আনচেঞ্জড, এটা হচ্ছে মানে আরো গান বানাতে হবে, আরো ভালো গান বানাতে হবে আসলে। কিন্তু সেটা তো করোনার সময় 2025 সাল, অনেক দিনের গ্যাপ, মাঝেও এসেছে গান হয়তো, কিন্তু মানে সেইভাবে হয়তো বা আমরা অঙ্কনকে খুঁজে পাচ্ছি না। এটা একটু ঘন ঘন হলে ভক্তরা বা যারা আপনার গান পছন্দ করে তাদের জন্য একটু ভালো হতো না? অবশ্যই আমি চেষ্টা করবো, কারণ যে সাউন্ডের জিনিসগুলো, এই যে বললাম যে অনেক সময় লেগে যায় আসলে মনের মতো সাউন্ডটা করতে। মানে আমি যদি আমার মনের মতো একটা জিনিস আসলে ডেলিভার না করতে পারি, তখন কিন্তু আমারও মনের মধ্যে একটু লাগবে যে আমি তো এটা একটু এরকম চাইছিলাম, এটা যদি এরকম হতো তাহলে হয়তো ওনার আরো ভালো লাগতো, এরকম ব্যাপার স্যাপার থাকে। তো এগুলো আসলে আমি একটু দেখাশোনা করে তারপর শেষ হয়ে গেলে তখন অবশ্যই আমি আবার গান। ওকে, শুভেন্দু ভাই, আপনার কাছ থেকে একটু কোক স্টুডিও থেকে উপর থেকে বের হয়ে বাংলাদেশের মিউজিক নিয়ে কথা বলতে চাই। সময় যত যাচ্ছে হয়তোবা অনেকেই অনেক অভিযোগ গান নিয়ে আছে যে মৌলিক, মানে শুধু যে কোক স্টুডিও বাংলা তাই না, সব জায়গাতে বলা হয় যে মৌলিক গান আসলে আগের থেকে এখন খুব কম হচ্ছে, ভালো শিল্পী সৃষ্টি হচ্ছে না বা পাচ্ছি না। হ্যাঁ, মানে একটা ঘাটতি কোথায় আছে আপনার কাছে কি মনে হয়? ঘাটতি নেই আসলে, মানে আমার মনে হয় যে ঘাটতি হচ্ছে চিন্তাধারায় আর কি, মানে চিন্তার ধরনে ঘাটতি আসলে। মৌলিক গান তো অবশ্যই করতে চায়, মানে অনেক নতুন শিল্পী আছে যারা মৌলিক গান করছে, আমরা নিজেরাও মৌলিক গান নিয়েই কাজ করছি আসলে মোস্টলি। সো যেটা হয় এখন হয়তো একটু সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে সবাই সবার মতো আলাদাভাবে করছে আর কি, মানে সবাই আসলে এক হচ্ছে না। মানে কোক স্টুডিও ইজ দ্যাট প্ল্যাটফর্ম যেখানে হয়তো অনেক আর্টিস্ট এক হয়েছে, বাট এছাড়া যে গান হচ্ছে না সেটা না, সবাই সবার মতো গান করছে। এবং আমিও আসলে আশাবাদী আসলে এই ক্ষেত্রে, আরো ভালো গান পাবেন, মৌলিক গান আরো পাবেন। হ্যাঁ, কিন্তু মানুষ তো আশা নিয়ে বাঁচে। কিন্তু যদি আমরা একটু বলতে চাই যে আজকে থেকে আপনি যদি 10 বছর 15 বছর আগে ব্যাক করেন, অনেক কনসার্ট হতো, অনেক শিল্পী ছিল, অনেক ধরনের শিল্পী ছিল। সেই জায়গাটাতে এখন যদি আমরা চিন্তা করি, সেই ধরনের কনসার্ট কিন্তু অনেক কমে গেছে, বা আমরা শিল্পীদেরকে প্রায় দেখি যে দেশের বাইরে চলে যাচ্ছে, দেশের মধ্যে শিল্পীদেরকে খুব একটা পাওয়া যায় না, ভালো ভালো যারা আছে বা আমরা যাদেরকে চিনি। এই শূন্যতাটা বা কেন সৃষ্টি হচ্ছে, কনসার্ট গুলো হচ্ছে না কেন? এটা তো কেন হচ্ছে না, এটা তো আসলে এই উত্তরটা আমরা দিতে পারবো না, মানে আমাদের তো কাজটা তো আসলে গান করা। হ্যাঁ, সো আমরা তো সেটা করে যেতে চাই, সেটা করে যাবই। সো আমাদেরকে যদি আমন্ত্রণ জানানো হয়, আমাদেরকে গান গাইতে ডাকা হয়, অবশ্যই আমরা গান করব। কিন্তু তাহলে যেহেতু আপনার তো হাতিরপুল আপনাদের যে আছে, আপনারা কনসার্ট করছেন, আপনার কাছে কি মনে হয় শিল্পী পর্যায় থেকে যে কনসার্ট কমে গেছে বা এই চর্চাটা আরো বাড়ানো উচিত, বা কেন একটু কমেছে, কিছু কি মনে হয় নাকি? না, এরকম মনে হয় না, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, কনসার্টগুলো টোজ আরো বেশি হলে সবকিছু, মানে শিল্পীদের আসলে কিন্তু অনেক স্ট্রাগল থাকে, অনেক কিছু থাকে, অনেক সাউন্ড বানাতে অনেক কিছু করতে হয়। সো কনসার্ট শোজ, লাইভ শোজ যদি অনেক বেশি থাকে তাহলে এটা আসলে শুধু আমার জন্য, সবার জন্য জাস্ট অনেক ভালো হবে, আই গেস। এটা আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে ধরুন নতুন শিল্পী উঠে আসা যে ব্যাপারটা একটু আগে ভাই বলছিল যে আসলে পথটা তো অনেক সহজ না, কঠিন পথ। তা আপনিও তো অনেক স্ট্রাগল করতে করতে হয়তো আজকে এখানে চলে এসেছেন বা কোক স্টুডিওতে গাইছেন। এই পথটা কেমন আপনার কাছে কি মনে হয় যে যারা নতুন আছে তাদের জন্য আরো কোন কোন বিষয়গুলো আসলে একটু সহজ হলে একজন শিল্পীর সামনের পথ চলা সুন্দর হতো? প্রোডিউসিং স্কিলস, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা শিল্পীর বেসিক প্রোডিউসিং স্কিলস থাকা উচিত, এবং ওনাদের সবার নিজেদের গান রেকর্ড করা, ওগুলো মিক্স মাস্টার করা, এই টাইপের কাজগুলো, সাউন্ড ইঞ্জিনিয়ারিং করা, এই জিনিসগুলোতে একটু ফোকাস করা উচিত। তাহলে ওনারা আসলে
মানে এই যে আরও যত ছোট ছোট অবস্টাকেল আছে ওগুলো ওনারা নিজেরাই আসলে কাটিয়ে উঠতে পারবে আমার কাছে মনে হয়। শুভেন্দু ভাই, আপনি কি কিছু যুক্ত করবেন এই ব্যাপারে? যুক্ত করবো তো অবশ্যই, মানে ওইটা তো একটা ইম্পর্টেন্ট সেক্টরই, মানে শেখার তো বিকল্প নেই। সো ওই ক্রাইটেরিয়াগুলো মানে যারা আসলে নতুন করে গান করতে চায় তাদের গান শেখা উচিত, এমনকি তাদের যন্ত্রানুষঙ্গ এটাও ইম্পর্টেন্ট, কারণ যাতে তারা নিজেদের গানটা নিজেরা বাজিয়ে গাইতে পারে। সো তাহলে কি হয়, তাহলে ধারণাটা স্বচ্ছ থাকে, টোটাল স্ট্রাকচারগুলো গানের ক্ষেত্রে সব কিছু স্বচ্ছ থাকে, এবং দেন প্রডিউসিং স্কিলস ও যেটা বললো অ্যাড করলো, মানে এটা আসলে সময়ের সাথে সাথে কিছু জিনিস অ্যাড করা দরকার হয়তো। সো এখন এই জিনিসগুলো একটু জানা দরকার আছে, জানলে ভালো, মানে না জানলেও ক্ষতি আছে সেটা না, মানে প্রত্যেকটা সেক্টরে তো আলাদা আলাদা মানুষ থাকে যারা স্কিলড আর কি, বাট ধারণা থাকলে যেটা হয় কাজটা আরো কমিউনিকেশনটাও বেটার হয়, কমিউনিকেশনগুলো বেটার হয় সবার সাথে। সো আপনিও তো কাজ করছেন, যারা এখন আসছে, আমি অঙ্কনকে বাদ দিয়ে ধরলাম, আরো অনেকে গাইছে, আমরা কারো নাম ধরছি না, বর্তমান যারা নতুন শিল্পী আছে তাদের ব্যাপারে আপনার মতামত কি, কেমন দেখছেন? তাদের ব্যাপারে আমার মতামত, দে আর ব্রিলিয়ান্ট, মানে এক কথায় মানে নতুনদের মানে একদম তরুণ প্রজন্ম যারা, তাদের থেকে তো অবশ্যই আমরা শিখতে চাই। আসলে এক্ষেত্রে একদমই ওই জায়গাটা নাই, ওই ফারাকটা রাখাটা যায়ও না আসলে, কারণ মানে ওই শিল্পীর ভিতরে কোনো বড় ছোট আসলে হয় না, অবশ্যই এক্সপিরিয়েন্স গ্যাদার করে মানে সময়ের সাথে সাথে সবাই, কিন্তু ঠিক বড়দের কাছ থেকেও যেমন শেখার আছে, ছোটদের কাছ থেকেও শেখার আছে। সো অবশ্যই তাদেরকে নিয়েও আমি অনেক ইমপ্রেসড এবং ওদেরকে নিয়ে কাজ করতে চাই, করে যাচ্ছি এবং যাবো আশা করি। তাহলে সামনে কি আসছে আপনারা একটু জানতে চাই, যে সামনে নতুনদেরকে নিয়ে বা কিছু আসছে কিনা, কোনো চমক বা কি ধরনের কাজ চলছে এই মুহূর্তে? কাজ চলছে, কিছুদিন আগে তো একটা গেল, হ্যাঁ মানে বিফোর কোক স্টুডিও, গুলবাহার গেল, গুলবাহার ঈশান মজুমদারের। হ্যাঁ। সো আরো প্রজেক্ট আছে, অঙ্কনকে নিয়েও কাজ করতে চাই, শ্যামকে নিয়েও কাজ করতে চাই, আরো অনেকেই আছে, মানে আসলে অনেক অনেক তরুণ প্রজন্মের অনেক শিল্পী আছে, মানে আমি একজনের নাম বললে আসলে ভুল হয়ে যাবে, বাট অনেকে নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, তার মানে হচ্ছে সামনে আরো কাজ আসছে। গুলবাহারটাও কিন্তু যেহেতু কথা প্রসঙ্গে চলে আসলো, গুলবাহার নিয়ে আমি আপনার অভিজ্ঞতা জানতে চাই, যে এই যে গুলবাহার মানে এতদিন হয়ে গেছে, এখনো কিন্তু আসলে সব জায়গায় গুলবাহার বাজছেই। আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে মানুষের মানে প্লেয়ার বলেন, সবখানে গুলবাহার বাজছে। এই গুলবাহার নিয়ে আপনার অভিজ্ঞতা একটু যদি শেয়ার করেন। এটাও ওই যে আনএক্সপেক্টেড, কারণ এটা খুব এক্সপেরিমেন্ট একটা জায়গা থেকে করো তো। এটারও কিন্তু ওই যে মানে সময়কাল প্রায় বছর দুয়েক। আচ্ছা, বছর দুয়েক আগে ঈশান আমাকে বলেছে দাদা গানটা করতে হবে। সো এটা তো একদমই পার্সোনালি আমি মিউজিক প্রডিউস করেছি, মানে এটা তো কোনো প্ল্যাটফর্ম থেকে যায়নি, একদম জাস্ট ঈশানের নরমাল চ্যানেল থেকে গেছে, ব্যক্তি পর্যায় থেকে। সো ওইটারও যে এত সাড়া, মানে এটা হচ্ছে ওইখান থেকে আমি আশাবাদী যে মানুষের কাছে গান পৌঁছাতে আসলে কিছুই দরকার নেই, মানে জাস্ট ইউ নিড দ্য সংস, মানে ইউ টু রাইট দ্য সংস অ্যান্ড প্রডিউস ইট ইন ইউর ওন ওয়ে। সো গানটা ভালো মানে থাকলে, মানুষের ভালো লাগলে মানুষ গ্রহণ করবে। সো উপর থেকে এই লাস্ট গানটা, এরপর অঙ্কন কি নিয়ে ভাবছে, কি আসছে অঙ্কনের ভক্তদের জন্য, শুভাকাঙ্ক্ষীদের জন্য, অঙ্কনের এরপরে কি প্রচেষ্টা? এরপরে দেখি আমার নিজের একটা অ্যালবাম আছে, ওটা নিয়ে কাজ করছি। এছাড়া আলাদা একটা সেমি ক্লাসিক্যাল অ্যালবাম করার কথা, ও আরও কিছু প্রমিসিং আর্টিস্টদের নিয়ে, ওকেও আপনারা চিনবেন, আস্তে আস্তে চিনেন অলরেডি, এখন নাম বলে দিলে আসলে সারপ্রাইজটা থাকবে না। আচ্ছা, সো ওই সেমি ক্লাসিক্যাল অ্যালবামটা করছি, আর কিছু এক্সট্রা ডিফারেন্ট সাউন্ডস, পপ, R&B ইশ, তো ওগুলা আসলে মানে ওগুলো আগে অনেকে আই গেস এইভাবে করে নাই। সো আমি চেষ্টা করছি ওই সাউন্ডগুলোতে বাংলা গান এস্টাবলিশ করার, যেন ওই সাউন্ডগুলো থেকে যায়, কিন্তু অলসো একটা বাংলা লিরিক্স থাকে। আচ্ছা, সো দেখা যাক কি হয় আর কি। আচ্ছা, একটা বিষয় আমার হঠাৎ মাথায় আসলো, সেটা হচ্ছে উপগানটা। আপনার এই গানটা গেয়ে কিন্তু আরো অনেকেই বিখ্যাত হয়ে গেছে, অনেকেই এই গান গেয়ে কভার করে, সবার গান তো হ্যাঁ গেয়েছে, এবং অনেকে এটা দিয়ে কিন্তু অনেক কাইন্ড অফ মানে ফোকাসও চলে এসেছিল। এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগে? আপনার একটা গান যখন মানুষ ভালো লাগে আমার অনেক, কারণ মানে একটা গান আসলে গান তো এটা আমি যখন লিখলাম তখন এটা তো অ্যাকচুয়ালি আমার ফিলিংস আমার সোল থেকে আমি মানুষকে দিলাম যে এরা এক্সপিরিয়েন্স করো। মানুষ যখন এক্সপিরিয়েন্স করে, তারপরে যখন ওনারা বলছে এটা তো মনে হচ্ছে আমার কথাটাই বলছে, সো এটাও এখন কিন্তু ওনার গানও হয়ে গেল এটা। এখন উনি যখন এটা গাচ্ছে, আরও অন্য মানুষ শুনছে অন্য আরেকটা ভোকাল টেক্সচারে, এটা কিন্তু আমার জন্য কিন্তু অনেক বড় একটা পাওয়া। সো এদিক দিয়ে আমি অনেক ওপেন মাইন্ডেড, আমার ভালো লাগে মানুষ আমার গান কভার করলে, মানুষ আমার গান গাইলে। মানুষের গান আমার হয়তো তেমন কিছু নেই, আমার সৃষ্টিতে আপনার, কিন্তু গানটা তখন মানুষের হয়ে যায় যখন মানুষের মুখে মুখে চলে যায়, তাই তো? একদম।
শুভেন্দু ভাই একদম শেষে চলে আসলাম, সময় যেহেতু বলছে যেতে হবে, অঙ্কন প্রসঙ্গে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। তার আগে অঙ্কনকে একটু বলে রাখি যে 8টা গান শুনতে শুনতে কিন্তু আমরা বিদায় নেবো, আপনাকে কিছু বলতে হবে। সো মাথায় প্ল্যান করে রাখেন কোন গানটা গাইবেন। এবার আপনার পালা, বলুন অঙ্কনকে নিয়ে যদি কিছু বলার থাকে আপনার। অঙ্কনকে নিয়ে? হ্যাঁ, প্রথমে অঙ্কনকে নিয়ে, তারপরে এই গানটা যারা রিসিভ করেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। তাদের উদ্দেশ্যে আগে বলি। আচ্ছা। সো তাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে তাদের ভালোবাসায় আসলে আমরা মানে অনেক বেশি মুগ্ধ এবং অনেক বেশি কৃতজ্ঞ যে তারা আসলে গানটা ভালোবাসছে। সো এটা তো অনেক বড় প্রাপ্তি, এর থেকে তো আর বড় প্রাপ্তির আসলে কিছু থাকে না। আর অঙ্কনকে নিয়ে বলবো, অঙ্কনের জন্য তো অনেক ভালোবাসা, মানে আমি নিজেও পার্সোনালি ওর ভক্ত, আরও ওর গান শুনতে চাই, ওকে নিয়েও গান করতে চাই, এবং আশা করি আরও অনেক দূরে যাবে। থ্যাংক ইউ মিস্টার প্রোডিউসার। যদি বলে ছোট্ট করে যদি বলে একটা উপদেশ দিয়ে দেন, কি বলবেন অঙ্কনকে যে এইটা করতে হবে এখন থেকে, বা এই জিনিসটা কোনো একটা উপদেশ মাথায় আছে? উপদেশ না দিতে চাইলে তুমি কিন্তু আমার জাস্ট ব্লেস করতে পারো। আচ্ছা, এটা তো আছে, আমি তো ভালোবাসি, ব্লেসিং তো, দ্য ব্লেসিং ইজ দেয়ার। এবং গান করতে হবে, উপদেশ কিছু না, গান করতে হবে, গান শিখতে হবে। আমরা একটা কাজই করতে পারি, শিখতে পারি আর কি প্রতিনিয়ত, এটা ছাড়া কোনো উপদেশ নেই। আমি নিজেও শিখবো, ওরাও শিখবে, এবং আমরা অঙ্কন থেকে প্রচুর গান শুনতে চাই। প্রচুর গান, ঠিক আছে অঙ্কন, এবার আপনার পালা। শুধু এই গানটা না, আপনার অসংখ্য মানুষ আপনার উপগানটাও খুব পছন্দ করেছে আজকে এই গানটা পর্যন্ত, তাদের উদ্দেশ্যে এবং কিছু বলার থাকলে মন খুলে একবার কিছু বলে দিন সবাইকে। আসলে আমি সবাইকে কি বলবো, আর সবাই যেন অনেক ভালো থাকে, সবাই যেন মনটা অনেক পরিষ্কার রাখে, অ্যান্ড যাই করে কাউকে ভালোবাসলে লং ডিস্টেন্স হোক বা কাছের হোক, মন দিয়ে যেন ওই রেসপন্সিবিলিটিসগুলো, মানে ওই কাজগুলো অ্যান্ড ভালোবাসার জন্য যা যা করা লাগে সব কিছু যেন করে, এটাই বলতে চাই। হ্যাঁ, সবাই যেন অনেক ভালো থাকে। ঠিক আছে, এটাই একটা সবচেয়ে ভালো ব্যাপার, যে সবাই যেন খুব ভালো থাকে। এখন আমরা খুব ভালো থাকবো যদি অঙ্কন একটা গান, সুন্দর একটা গান গাইতে গাইতে আমাদেরকে বিদায় দেয়। কোন গানটা শুনতে শুনতে বিদায় নিব আমরা? কাঁদে পরাণ কি বেদনায়, কারে কহি কেন, কাঁদে পরাণ কি বেদনায়, কারে কহি সদা কাঁপে ভীরু হিয়া, রোহি রোহি সদা কাঁপে ভীরু হিয়া, রোহি রোহি কেন, কাঁদে পরাণ কি বেদনায়, কারে কহি সে থাকে নীল নভে, আমি নয়ন জল সাগরে, সে থাকে নীল নভে, আমি নয়ন জল সাগরে, সাতাশে তারার সতীন সাথে সে যে ঘুরে মরে, কেমনে ধরি সে চাঁদে রাহু নহি কেন, কাঁদে পরাণ কি বেদনায়, কারে কহি। অনেকদিন পর এই গানটা শুনলাম, মানে অনেক ভালো লাগছিল। অসংখ্য ধন্যবাদ, যে শেষটা অনেক সুন্দর হয়েছে। বলো না যে শেষ ভালো যা সব ভালো তা। আড্ডাটাও জমজমাট ছিল, গানগুলো অনেক সুন্দর ছিল, শেষ গানটা আরো বেশি ভালো লেগেছে। ঠিক আছে অঙ্কন এবং শুভেন্দু ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম, আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।